বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সরওয়ার হোসেন এবং আমার ডানে রয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রা। এবং আপনারা দুজনই প্রার্থী, ব্যারিস্টার সরওয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী ঢাকা থেকে, মিস্টার ফরহাদ আপনি নড়াইল থেকে প্রার্থী। আমরা জানি আপনার দল এবং হয়তো জোটেরও সমর্থন আছে সেখানে বা বিএনপিরও সমর্থন থাকছে। আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই যে ফেব্রুয়ারিতে 12 তারিখে যে নির্বাচন হবার কথা, যে পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে এবং আপনারা নিজেরা ইতিমধ্যেই প্রার্থিতা ঘোষণা করেছেন, নির্বাচনটা আসলে আপনারা দেখেন কি না? এটা আমি প্রায় নিয়মিত এই বিষয়ে কথা বলি এবং লোকজন দেখা হলে আমাকে জিজ্ঞেস করে, আমি তো আপনাদের কাছ থেকে বুঝতে চাই এবং সেটা যদি হয় সেটা কী ধরনের নির্বাচন আসলে। আমরা যদি গত কয়েকদিনের ঘটনা প্রবাহকে বিবেচনায় নেই, এমনিতেই তো আমরা জানি যে অভ্যুত্থানের পর থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ এবং পরিস্থিতিটা কোনোভাবেই উন্নত করা যায়নি। গতকালই আত্মহত্যা করলেন এনসিপির একজন নেত্রী এবং সেটাও পলিটিক্যাল রিজন বলা হচ্ছে। আমরা দেখলাম তার আগের দিন পাবনায় পারিবারিক বিরোধের বিএনপির একজন নেতা খুন হলেন। তার আগে আমরা দেখলাম চট্টগ্রামে একজন প্রার্থী গুলিবিদ্ধ হলেন। তারপরে আমরা দেখলাম ইনকিলাব মঞ্চের ওসমান হাদির উপরে গুলিবর্ষণের ঘটনা এবং তারপরে এটাকে নিয়ে আবার গত কয়েকদিন ধরে এক ধরনের উত্তেজনা টান ইভেন ডিপ্লোম্যাটিক এরিয়া, তো ডক্টর ব্যারিস্টার সরওয়ার যেই এলাকা থেকে প্রার্থী হতে চাইছেন সেখানে উত্তেজনা এবং বিশেষ করে ইন্ডিয়ার ব্যাপারে আমরা যে কথাবার্তাগুলো এখন দেখছি, নিঃসন্দেহে মানুষের ক্ষোভ আছে, কষ্ট আছে এবং আমাদের সম্পর্কের একটা টানাপোড়েনও আছে। কিন্তু যে ভাষায় এখন কথাবার্তা বলা হচ্ছে এবং ইন্ডিয়ার আমাদের সভরেন্টি নিয়ে আমরা যেমন চিন্তিত, তারাও তাদের সভরেন্টিটা ঠিক রাখতে চাইবে এবং সেই জায়গায় যেভাবে আমরা আমাদের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতারা বা তরুণরা কথাবার্তা বলছে এবং এখন তো আর হাইকমিশন ঘেরাও না, হাইকমিশনের ভেতরে ঢুকে পড়বার কথা বলা হচ্ছে, 7 সিস্টার্সকে আলাদা করে দেবার কথা বলা হচ্ছে এবং আমাদের সরকারেরও আমরা জানি যে ভারতীয় হাইকমিশনারকে বাংলাদেশে তলব করা, মানে পররাষ্ট্র দপ্তরে তলব করা হচ্ছে, বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লিতে তলব করা হয়েছে তাদের পররাষ্ট্র দপ্তরে এবং তারপরে আমাদের পররাষ্ট্র উপদেষ্টারও আমরা প্রতিক্রিয়া দেখলাম। সব মিলিয়ে আপনাদেরকে বুঝতে চাই যে পরিস্থিতিটা আসলে একটা ভালো নির্বাচনের জন্য কতখানি উপযোগী বা আপনারা কতখানি একটা ভালো নির্বাচন প্রার্থী হিসেবেও আমাদেরকে উপহার দিতে পারবেন। ব্যারিস্টার সরওয়ার হোসেন শুরু করবেন। ধন্যবাদ জিলুর ভাই, ধন্যবাদ আমার সহ আলোচক, আমার অত্যন্ত প্রিয় মানুষ, এবং ধন্যবাদ সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন। শুরুতেই একটা ঐতিহাসিক কথা বলি, যেটা অ্যারিস্টটল বলে গেছিলেন যে গুড পিপল নট জয়নিং ইন দ্য পলিটিক্স, ব্যাড পিপল উইল রুল। ভালো মানুষ যদি মাঠে না থাকে, খারাপ মানুষই ডমিনেট করবে। সেটা অন্যভাবে ব্যাখ্যা করা যায় যে ব্যাড মানি সার্কুলেট আউট দ্য গুড মানি। তো সেই বিবেচনায় আমি জাতীয়তাবাদী আদর্শ ধারণ করি, বহন করি, লালন করি। আমি এখনও বিএনপির মেম্বার, কিন্তু আমাকে নমিনেশন দেওয়া হয়নি। আমি লাস্ট মিনিট পর্যন্ত অপেক্ষা করেছি। আমি এই দলের জন্য জেল খেটেছি এবং যে কয়জন মানুষ হাতে গোনা 5ই আগস্টের জনগণের পক্ষে কথা বলতো, জাতীয়তাবাদের পক্ষে কথা বলতো, ভয়ডার উপেক্ষা করে আমরা আমাদের ভয়েস রেজ করেছি। মানে লাস্ট মিনিট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত লাস্ট মিনিটে আমরা জানি এবং জি অনেক চেঞ্জ হতে পারে, প্রত্যাহার পর্যন্ত সুযোগ থাকে ক্ষেত্রে। সেই জন্য আমি মনে করি যে আপনি যেমনটি বলেছেন, আমি বনানী এলাকায় গত 25 বছর ধরে বসবাস করি। এই এলাকার মানুষের সুখে দুঃখে আমি শরিক হই এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমার জেলায় 18 সালে আমাকে পিরোজপুরে 1-এ নমিনেশন দেওয়া হয়েছিল, এবার দেয়নি। যদি দেয় আমি ওখানে যাব। আদারওয়াইজ আমি মনে করি যে যে এলাকায় আমি বসবাস করি তাদের প্রতিনিধিত্ব আমি করতে চাই, মানুষের সামনে আমি একটা অপশন দিতে চাই না। কিন্তু পরীক্ষায় নামতে চাই। আপনি যদি পিরোজপুরেই মনোনয়ন চান, পিরোজপুরে নির্বাচন করতে চান, তাহলে ঢাকায় কেন? আপনি তো ঢাকায় দলের নমিনেশন চাইছেন না। দুইটাই না, দুই জায়গায় আমি বলেছিলাম। আমি যাদেরকে বলেছি যে দুইটাই আমার জন্য। এবং এবারেও সে বিএনপিতে মনোনয়ন চাওয়ার কোনো সুযোগই ছিল না। তারপরও
তারপরও যেখানে বলার সেইখানে আমি মহাসচিবকেই বলেছি, তো দেয় না। আমার দুইটার জন্য আমি প্রস্তুত ছিলাম, এবং আমার এইখানে আরও বেশি সহজে এখানে আমি যেহেতু সেনাবাহিনীর সদস্য, ঢাকা ক্যান্টনমেন্ট এখানে সব মিলে এখানেই থাকি। তো এনিওয়ে, যেটা চাচ্ছি যে মানুষের সামনে একটা পরীক্ষা দিতে চাই, যে আমি আপনাদের সামনে নেমেছি পরীক্ষা দিতে, প্রতিনিধিত্ব। আপনি যদি মনে করেন যে আপনাদেরকে আমি প্রতিনিধিত্ব করতে পারি, তাহলে আমাকে চুজ করবেন বা যাকে চুজ করবেন। আমি মনে করি যে ভালো মানুষ সংসদে যাওয়া উচিত। সংসদ যাতে লুটেরাদের একটা আখড়াখানা না হয়, চোরের একটা আখড়াখানা না হয়, এমপি মাইনে লুটেরা তন্ত্র না হয়, এমপি মানি মানি মেকিং মেশিন না হয়, সেটা না হয়। যে যারা যারা এই 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 এমপি হতে চায়, অনেক টাকা ইনভেস্ট করে এমপি হতে চায়, অথবা আপনার ইতিমধ্যে যারা কোটি 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 টাকা খরচ করে ফেলছে, তাদের প্রতি তো এই কথাটা বলা যায় যে তারা এই টাকাটা রিকভার করবে। এই রিকভার মানে সুদে আসলে রিকভার করবে। কীভাবে রিকভার করবে? তখন জনগণের টাকা তারা হাতিয়ে নেবে। সো যারা আগে দুর্নীতি করেছে অথবা ভবিষ্যতে দুর্নীতি করার জন্য এখন প্রস্তুতি নিচ্ছে, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করা উচিত বলে আমি মনে করি। সেই জন্য আমি মনে করি যে ভালো মানুষের যে কোনো ফর্মে মাঠে থাকা উচিত। এরকম আরও বহুত উদাহরণ রয়েছে, যেমন আমাদের অ্যাডভোকেট জয়নাল আবেদিন, সে কিন্তু 2008-এ আপনার মুলাদি থেকে, বরিশাল 4 থেকে সেলিমা রহমানের বিরুদ্ধে ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন করেছিলেন, কোনো অসুবিধা নেই। সেই জন্য দলের অনেক ক্রাইটেরিয়া থাকে, কনসিডারেশন তারা করে নাই। কিন্তু আমি মনে করি যে ইন্ডিপেন্ডেন্ট কতগুলো সুবিধাও রয়েছে, যে সাধারণত দলের এমপিরা দলের অ্যাবোবাল দুর্নীতি অথবা দলের সদস্যদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারে না। সেইখানে ইন্ডিপেন্ডেন্ট অবস্থানে থাকলে যে কোনো চোরের বিরুদ্ধে, যে কোনো দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলার সুযোগ থাকবে। এটা তো আপনার প্রার্থী হবার জাস্টিফিকেশন। বাট আমার যে প্রশ্ন ছিল আপনাদের দুজনের কাছে, যে নির্বাচন দেখেন কিরকম, যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে আসলে কি ধরনের নির্বাচন হতে পারে? দেখুন জিল্লুর ভাই, নির্বাচন হওয়ার জন্য মানুষ তো এক ধরনের অনিশ্চয়তার মধ্যে, উদ্বেগের মধ্যে, আতঙ্কের মধ্যে কাটাচ্ছে, গোটা দেশের মানুষই। জি, তো একটু বলে নিই যে আমাকে নির্বাচনের ক্যাম্পেইনের একটা রিসেন্ট একটা উদাহরণ, মিস্টার মামদানি, যে নিউ ইয়র্কের মেয়র নির্বাচন হয়েছে, তার নির্বাচন ক্যাম্পেইনটা আমাকে আকর্ষণ করেছে। কি সেটা? উনি কোনো কর্পোরেট ক্যাম্পেইনে যায়নি, বিরাট বিরাট বিলবোর্ড, বিরাট বিরাট পার্টি, না, জনগণের কাছে উনি পৌঁছছে। আমাকে এটা আকর্ষণ করেছে। যেমন আমি কৌশল নিয়েছি, ছোট ছোট সভা, ঘরোয়া বৈঠক। ইতিমধ্যে অনেকে বড় বড় অফিস নিয়েছে, অর্থাৎ অতিরিক্ত খরচ, ভবিষ্যতে অতিরিক্ত মানুষের জন্য। সো আমি মানুষের কাছে এটা নিয়ে যাব যে একটা নীরব বিপ্লব যাতে হয়, ভালো প্রার্থীর পক্ষে একটা নীরব বিপ্লব ঘটতে পারে এবার। সো আপনার জবাবে আসছি যে নির্বাচন হওয়ার জন্য যে কয়টা কনসিডারেশন দরকার হয়, তার ভিতরে হলো আপনার পলিটিক্যাল পার্টির একটা অবস্থান, সরকারের একটা রোল, এবং সবচেয়ে বড় জিনিসটা হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এর মধ্যে অত্যন্ত ভঙ্গুর। অলরেডি আমরা অনেকগুলো খুনোখুনি দেখছি, যেটা আপনি আপনার সূচনা বক্তব্য বলেছেন। সো এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে মানুষ নির্বাচন কেন্দ্রে নির্বিঘ্নে, নির্ভয়ে, উৎসব মুখর পরিবেশে যেতে কি পারবে? প্রবাবলি দেয়ার ইজ এ লট অফ ডাউটস যে তারা যেতে পারবে কিনা। আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি সঠিক না থাকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি শুধু ঢাকায় দেখলে হবে না, একদম রিমোটে যেখানে একটা ভোট কেন্দ্র আছে সেইখানে দেখতে হবে। ফরহাদ ভাই যেখানে নির্বাচন করবে, সেইখানে যারা শক্তিশালী, তারা যে রাত্রে যে ভয় দিয়ে আসবে না, অথবা ভোট কেন্দ্রে আনলে এই যে এজেন্ট সিস্টেম, যে সেইখানে বলবে না যে এইখানে সিল মারো, এইটার নিশ্চয়তা যতক্ষণ পর্যন্ত না করবে, ততক্ষণ পর্যন্ত সঠিক, পার্টিসিপেটরি এবং ভালো নির্বাচন হওয়ার কোনো নিশ্চয়তা নাই। আমাদের এই যে একটা উদ্বুত্থান ঘটলো, বিপ্লব হয়ে গেল, সেইখান থেকে রাষ্ট্র একটা সঠিক জায়গা আসার আগে এই সময়ে নির্বাচনটা একটা সুবিধাও আছে, অসুবিধাও আছে। এই নির্বাচনটা হয়ে যে এই যে আওয়ামী লীগ টাইপের যদি আবার একটা সরকার গঠন হয়, সেটা আরেকটা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। সেই জন্য নির্বাচন না হওয়ার জন্য যথেষ্ট সংশয় এখনও রয়েছে, এবং অনেকেই বিশ্বাস করে, আপনিও বিশ্বাস করেন, দেয়ার ইজ নো ইলেকশন, এবং দেয়ার ইজ সাম সাবস্ট্যান্স ইফ দেয়ার ইজ অ্যান ইলেকশন। যদি ইলেকশনও হয়, সেই ইলেকশন যে ইউনূস সাহেব বারবার বলছে যে এটা একটা 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 সবচেয়ে ভালো নির্বাচন হবে, একটা ঐতিহাসিক নির্বাচন হবে, সেই ঐতিহাসিক নির্বাচনটা কি আসলেই ঐতিহাসিক হবে, না এটা কথার কথা? ঐতিহাসিক নির্বাচন করতে হলে বাট ওনার কথার মধ্যে তো উনি যে জাতির উদ্দেশ্যে 16 তারিখে ভাষণ দেন, সেখানেও উদ্বেগ উৎকণ্ঠা, মানে বিজয় দিবসের স্বাধীনতা সার্বভৌমত্বের ইস্যুর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল তরুণদের কথা,
এবং একটা অপশক্তি কিভাবে আক্রমণ করতে পারে সেই ভয়ের কথা। আমি বলি আমরা এই সরকারকে বিভিন্ন সময় সমালোচনা করেছি। সবচেয়ে একটা বড় সমালোচনার জায়গা হলো সঠিক নির্বাচনের জন্য ওনার উচিত ছিল অন্তত পুলিশে মিনিমাম 60 থেকে 70,000 নতুন নিয়োগ করা। কারণ পুলিশের সবচেয়ে বড় ভূমিকা থাকে, সেনাবাহিনী থাকে 400 গজের বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসাবে। পুলিশ আনসার এরাই ভোট কেন্দ্রে ভোট বুথের ভিতরে থাকে, মানে কেন্দ্রের ভিতরে এনসার্কেলের ভিতরে থাকে। তো তাদের ভিতরে যদি এই মেন্টালিটি থাকে, এবং আপনি জানেন যে ইন্ডিয়াতে এরা বসে যারা পালিয়ে গেছে তারা তো ষড়যন্ত্র করবে, কারণ পতিত সরকার এবং তাদের লোক ষড়যন্ত্র লাস্ট মিনিট পর্যন্ত করবে, এটাই স্বাভাবিক। সো সেইটার যে একটা কাউন্টার মেজার, সেই মেজারটা হতে পারতো যে গত 15 বছরে যে আওয়ামী লীগের ক্যাডার, ছাত্রলীগ, যুবলীগ যাদেরকে পুলিশে নেওয়া হয়েছে, তারা যাতে এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি করতে না পারে যে আগের ইলেকশন ভালো হয়েছে, তার চেয়ে খারাপ ইলেকশন হয়েছে, সেই প্ল্যানিংটাই তারা করে নাই। অর্থাৎ তাদের এই ভিশনটাই ছিল না। তারা আসছে, দেখে গেছে, একটু একটা সরকারি প্রোটোকল এনজয় করেছে, অনেকের চেহারায় জৌলুস এসছে, এখন তারা যাওয়ার জন্য ব্যস্ত, এখন তারা এক্সিট মুডে রয়েছে। তো এই এক্সিট মুডটা আমাদের জাতিকে বড়, এই যে স্যাক্রিফাইসটা হলো, সেই স্যাক্রিফাইসটার কোনো আমরা কোনো রেজাল্ট পেলাম না। এবং ভবিষ্যতে এই স্যাক্রিফাইসের রেজাল্টটা আদৌ আমাদের কাছে আসবে কিনা সেটা ডিপেন্ড করবে পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্টের উপরে। ডক্টর ফরিদুজ্জামান। ধন্যবাদ জিল্লু ভাই, আমার সহ আলোচক ব্যারিস্টার সরোয়ার ভাই আমার অত্যন্ত আপনজন। একসাথে আমরা দুইজনেই সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি। তৃতীয় মাত্রার দর্শক ও শ্রোতাবৃন্দ সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমার বাড়ি নড়াইলে। আমি দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে আসছি এই ফ্যাসিস্ট সরকারের এগেনস্টে এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, এদেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, এদেশে বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য, এবং সর্বশেষ বাংলাদেশের সমস্ত জনগণের আন্দোলনের ফসল হিসেবে এদেশ থেকে ফ্যাসিস্ট সরকার চলে গেছে। এখন এই সরকার তো দীর্ঘ 1.5 বছরের বেশি হয়ে গেছে। এটা একটা অনির্বাচিত সরকার, এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। এই অনির্বাচিত সরকার দিয়ে লং টাইম দেশের জন্য রাষ্ট্র যদি পরিচালনা করেন, তাহলে এটা দেশের জন্য মঙ্গলজনক নয়। তাহলে অল্টারনেটিভ কি? অল্টারনেটিভ হচ্ছে নির্বাচন। নির্বাচনের কোনো বিকল্প নাই। সরোয়ার ভাই ঢাকা 17 থেকে নির্বাচন করবে, আমি নড়াইল 2 থেকে নির্বাচন করব। এদেশে ধরেন 2014 যে নির্বাচনটা হয়েছে, 2018 যে নির্বাচন হয়েছে, 18 সালে আমি নির্বাচনে প্রার্থী ছিলাম ধানের শীষের। 2024 যে নির্বাচন হয়েছে, এটাকে কোনো গ্রহণযোগ্য নির্বাচন বলা চলে না। মানুষ নির্বাচনে ভোট দিতে পারে নাই। এখন অল্টারনেটিভ হিসেবে এটা এখন নির্বাচনের বিকল্প নাই। নির্বাচন ছাড়া দুটো পথ আছে, হয় নির্বাচন নয় দেশে সামরিক শাসন। তা মানুষ চায় যে একটা গণতন্ত্র রাষ্ট্র, জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। সেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হতে হলে নির্বাচন অবশ্যই দরকার। নির্বাচনে যে অন্য যে ফ্যাক্টরগুলো বলছেন, আইন শৃঙ্খলার উন্নতি, আদার ব্যাপার, এটার চাইতে সবচাইতে বড়টা নির্ভর করবে এই যারা রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, জামাত, এনসিপি, অন্য যারা দল আছে তাদের পর। যদিও নির্বাচন কমিশন বলছে যে আমরা 1 লাখ সৈন্য ডিপ্লয় করব, পুলিশ আনসার দিয়ে আর অনেক থাকবে। দেশে আইন শৃঙ্খলা ততটা উন্নতি না হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাডভাইজার বলছে অবশ্যই উন্নয়ন হবে। আমরাও আশা করি, এবং রাজনৈতিক দল যদি কবে হবে সেটা একটা প্রশ্ন। মানে হবে তো, এদের যে সক্ষমতা আছে সেই সক্ষমতা অনুসারে যেটা আছে করতে হবে। এখন আমরা যদি ভোট কাটাকাটি না করি, পলিটিক্যাল পার্টি যদি ভোট কাটাকাটি না করে, পলিটিক্যাল পার্টি যদি বিশৃঙ্খলতা না করে, তাহলে নির্বাচন সুষ্ঠু হবে। এবং এই নির্বাচনটা আমি মনে করি 2014, 18 বা 24-এর মতন হবে না। মানুষ ভোট দিতে পারবে, এবং ভোট হবে, এবং জনগণ ভোট দেওয়ার জন্য বসে আছে। এবং সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য আমাদের যা করা দরকার পলিটিক্যাল পার্টি সেটাও করবে, কারণ পলিটিক্যাল পার্টির ভবিষ্যৎ নির্ভর করছে। এইবার যদি সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে এই দেশে যদি অন্য কোনো শাসন আসে, তাহলে
পলিটিক্যাল পার্টি ভালো থাকতে পারবে না, কারণ আমরা অন-11-এর কথা ভুলে যাইনি। অন-11-এর সময় কি হয়, সেই ক্ষেত্রে নির্বাচনের বিকল্প নাই, এবং নির্বাচন হতে হলে সরকার এবং বিশেষ করে ইলেকশন কমিশনের আরও মেজর পদক্ষেপ নিতে হবে। সেই মেজর পদক্ষেপ নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে। শুধু পুলিশ দিয়ে চলবে না, পুলিশ, বিডিআর, আনসার, আর্মি সবাইকে ওই স্ট্রাইক ফোর্স করে আর্মিকে। না, বাট আমরা তো দেখছি নানা ধরনের অপারেশন ডেভিল হান্ট, এটা সেটা, কিন্তু ডেভিল কজন ধরা পড়লো, বা অস্ত্র লুট হয়ে যাওয়া অস্ত্রগুলো কোথায়? 5ই আগস্টের পরেই সরকারটা হয়েছে, কিন্তু এটা জুলাই অভ্যর্থনের পরে সরকার। দেশে অস্ত্র লুটপাট হয়েছে অনেক, কিন্তু সরকার প্রধান উচিত ছিল এই সমস্ত অস্ত্র টস্ত্র উদ্ধার করার জন্য একটা পরিবেশ সৃষ্টি করা, কিন্তু সরকার সেটা করি নাই। এবং আমরা সাধারণত দেখি যে প্রতি নির্বাচনের আগেই সমস্ত অস্ত্র উদ্ধার টুদ্ধারের জন্য চালায় আইন শৃঙ্খলা বাহিনী। সেটা যেহেতু করি নাই, এখানে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। কিন্তু সরকার এবং ইলেকশন কমিশন বারবার জোর দিয়ে বলছে যে না, আমরা একটা সুষ্ঠু নির্বাচন করব। আমরা ডক্টর ইউনূস সাহেবের কথা যদি বিশ্বাস করি, আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব, যে উনি এই নির্বাচন এমন নির্বাচন করবে যেটা সুষ্ঠু নির্বাচন হবে, সেটা উৎসবমুখর নির্বাচন হবে, এবং সেই নির্বাচন পৃথিবীর সমস্ত লোক মনে রাখবে। এখন দুইভাবে মনে রাখতে পারে, একটা ভালোর দিকে, একটা খারাপ দিকে মনে রাখতে পারে। কিন্তু আমি মনে করবো যে না, আমাদের দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের জন্য সবাইকে সুষ্ঠু নির্বাচন যাতে হয়, এবং সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেই পরিস্থিতি পলিটিক্যাল পার্টি চিন্তা করা উচিত। শুধু আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের পর ডিপেন্ড করলে চলবে না। কারণ এখানে যদি নির্বাচন সুষ্ঠু না হয়, তাহলে আবার ফ্যাসিস্টরা যারা, তারা আসবে এবং সুযোগ পাবে। তাহলে ফ্যাসিস্ট যদি আসে এবং সেই সুযোগ পায় দলে, তাহলেই 5ই জুলাই অভ্যুত্থানের চাইতে এরকম আরও খারাপ অবস্থা হবে। এখানে 2000 লোক মারা গেছে, 30,000 লোক পঙ্গুত্ব হয়েছে, তাদের অবস্থা আরও খারাপ হবে। আর আমাদের যে আপনি বলেছিলেন যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখা উচিত। এমন কোনো কথা আমাদের পলিটিক্যাল পার্টির বলা উচিত না যাতে আমাদের সুসম্পর্ক নষ্ট হয়ে যাবে। প্রতিবেশী রাষ্ট্রের উচিত যে তারাও বাংলাদেশের সাথে যাতে সুসম্পর্ক বজায় রাখে, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক যাতে থাকে, বাংলাদেশের রাষ্ট্রের সাথে থাকে, একটা পরিবারকে বা একটা দলকে রক্ষা করার জন্য এদেশের সাথে সুসম্পর্ক যদি নষ্ট করে, এটা বাংলাদেশের যা চাইতে ইন্ডিয়ার বরং ক্ষতি বেশি হবে। আমাদের দেশের ইন্টারনাল ব্যাপারগুলো প্রতিবেশী রাষ্ট্র ইন্টারফেয়ার করা উচিত হবে না। কিভাবে চলবে, কিভাবে ভোট হবে, কিভাবে নির্বাচন হবে, কিভাবে প্রশাসন চালাবে, কিভাবে রাজনৈতিক দল কাজ করবে, এটা এদেশের জনগণ নির্ভর করবে। এদেশের জনগণ যদি বিএনপি ভালো কাজ করে, বিএনপিকে ভোট দেবে, জামাত ভালো কাজ করলে জামাতকে ভোট দেবে, স্বতন্ত্র লোক যদি ভালো কাজ করে স্বতন্ত্রকে ভোট দেবে। কিন্তু বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর ইন্টারফেয়ারটা বেশি করছে, এইটা তাদের করা উচিত না। কারণ তারাও একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন সার্বভৌমত্ব, আমরাও একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। যে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের সাথে আর একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের কী ধরনের ব্যবহার করা উচিত, সেটা তাদের লক্ষ্য রাখে কাজ করলে সবার সাথে সুন্দর পরিবেশ থাকবে। ব্যারিস্টার সরওয়ার হোসেন, এই নির্বাচনে একটা যে বিষয় লক্ষণীয়, যে যেহেতু আওয়ামী লীগ নেই, বা আওয়ামী লীগের মিত্ররাও খুব অ্যাক্টিভভাবে পলিটিক্স করতে পারছে না, একটা ফেনোমেনন ডেভেলপ করেছে যে অ্যান্টাই লিবারেশন বা 1971 মুক্তিযুদ্ধের আদর্শ, এক ধরনের ধর্মীয় উগ্রবাদও কেউ কেউ উস্কে দেবার চেষ্টা করছেন ওই মুক্তিযুদ্ধের বিরোধিতার নামে। ইতিহাসটা শুরু করতে চাইছেন একেবারে 47 সাল থেকে। সো একটা অনেকে মনে করেন যে ভারত বিরোধিতার নামে আবার একটা পাকিস্তানি ধারা তৈরির চেষ্টা এখানে বেশ প্রবলভাবে আছে, এবং সেটা মোটামুটিভাবে এখন ইসলামের নামে নেতৃত্বটা দিচ্ছে জামায়াত ইসলামী, এবং জামাত ভার্সেস বিএনপি একটা এক সময়কার এলাইরা এখন একেবারে ভীষণ রকমভাবে মুখোমুখি। সো আপনি কি মনে করেন বা কি দেখেন আসলে? না, আসলেই ভীষণভাবে মুখোমুখি দাঁড়িয়ে গেছে। আমরা
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম কিছু স্লোগান যে রাজাকারদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে, আবার তাদের একটা স্লোগান দেখলাম যারা বলবে রাজাকার তাদের গালে জুতা মার। এই ধরনের কথা আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে জানতে পারছি। তার মানে অলমোস্ট মুখোমুখি দাঁড়িয়ে গেছে। কিন্তু অ্যান্টি লিবারেশন অথবা পাকিস্তানপন্থী এই কথাটা মানে সবসময় একটা এই ভার্সন হিসেবে আসে যারা ইন্ডিয়ানপন্থী রাজনীতি করতে চায় তাদের বিপক্ষে কথা বলতে গেলেই সেটা আপনি ন্যায্যতার কথা বলেন, সুশাসনের কথা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, অপরাধের বিরুদ্ধে কথা বলেন, তখনই এই ভাষণটা আসে। একটা পরিস্থিতি গত 15 বছর দাঁড়িয়েছিল, আপনি সত্য কথা বললেও আপনি পাকিস্তানপন্থী হয়ে যেতেন। সো এই পন্থী আসলে এইটাকে একটা উদ্দেশ্যমূলকভাবে এই বয়ানগুলো সামনে আনা হয় যে এই বয়ানটা তো কমপ্লিটলি ফেল করেছে। আপনি স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে নিজেকে জাহির করে যা করেছেন একটা লুটেরা তন্ত্র কায়েম করেছেন, একটা চুরি তন্ত্র কায়েম করেছেন, একটা মাফিয়া তন্ত্র কায়েম করেছেন। রাজনীতির ডেফিনেশন হয়ে গেছে চুরি, ডাকাতি, লুটপাট এবং মাফিয়া তন্ত্র। রাজনীতি আর ওই জনস্বার্থ, দেশের স্বার্থ সেইখান থেকে চলে গেছে। তো সেই জায়গাটায় যারা এই ভাষণটা আনতে চায় তারা আসলে বাংলাদেশ ক্ষতি করে যায়, যে সে ন্যায্যতার পক্ষে কথা বলে কিনা, সে সত্য বলে কিনা। এইটা কোন দেশ যে সত্য কথা বললে মানুষ বিপদে পড়তে হয়, সত্য যারা বলতে চায় তারা মুখ লুকিয়ে থাকে। এই পরিস্থিতি তো রিভার্স ঘটাতে হবে। এই পরিস্থিতি তো উত্তরণ ঘটাইয়া জনগণ সত্য কথা বলবে, মানুষ সত্য কথা বলবে এবং সত্যের মাধ্যমে রাজনীতি পরিচালিত হবে। এই জন্য মানুষ এই রাজনীতিকে বারবার প্রত্যাখ্যান করে। আপনি জনগণের রাজনীতির নামে যদি সেই ফেসিজম কায়েম করেন, যদি লুটপাটতন্ত্র কায়েম করেন, মানুষের যদি অধিকার রক্ষা করতে না পারেন, মানুষের অধিকার যদি হরণ করেন, মানুষ সেখানে রুখে দাঁড়াবেই। পৃথিবীর তো ঐতিহাসিক সত্য যে আপনি যদি জন আকাঙ্ক্ষার রাজনীতি ধারণ না করে, জন আকাঙ্ক্ষার চাহিদা ধারণ না করে রাজনীতি করেন, আপনার পতন হবে। সেই পতনকে আপনি বলবেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র। এবং রাজনীতিতে প্রত্যেকটা দলের 4-5 ধরনের ক্যাটাগরি থাকে। অত্যন্ত ভালো মানুষ থাকে, মধ্যম ভালো মানুষ থাকে, দেশপ্রেমিক থাকে, আবার একটা লুটেরা তন্ত্র থাকে, আবার একটা চাটুকার তন্ত্র থাকে। এই চাটুকাররা ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি করে। চাটুকাররা কোনো সত্য কথা বলতে দেয় না। চাটুকার একটা কম্পিটিশন সৃষ্টি করে কে কার চেয়ে বেশি চাটুকারিতা করবে। এবং আমাদের নেতৃত্বের দুর্বলতার কারণে এই চাটুকারদের ঠিক মতোভাবে দূরে রাখতে পারে না, সরে রাখতে পারে না। কে জেনুইন ক্যারেক্টার, কে চাটুকার, এইটা বুঝতে অনেক সময় ব্যর্থ হয়। তখন তারা বলে এটা ষড়যন্ত্র। এবং সেই জন্য দেখেন আমেরিকান কনস্টিটিউশন ফ্রেমার তারা কিন্তু 2 টার্মে বেশি অ্যালাউ করে নাই। বারাক ওবামা যখন প্রেসিডেন্সি ছেড়ে দেয় তারপরে সে ওয়াটার স্কিটিং করতে গেছে, অর্থাৎ দ্যাট রিফ্লেক্স ইজ ফিজিক্যাল ফিটনেস। এখন তার চাটুকারা যদি তাকে বলতো ভাই আপনি তো অনেক আছে আরও চালাইতে পারেন, সে একটা বিল এনে পাস করে দিল, পার্মানেন্ট হয়ে গেল, করে নাই। দ্যাট ইজ দ্য ইনস্টিটিউশন। যে একটা নেতার জানতে হবে যে সে ক্ষমতায় কতটুকু কন্টিনিউ করবে বা কখন সে ক্ষমতা ছাড়বে, এবং জনগণের ম্যান্ডেট সবসময় তার মনে রাখতে হবে। জনগণ ম্যান্ডেটবিহীন যখনই যাবে তখনই সে স্বৈরতন্ত্র হয়ে উঠবে। স্বৈরতন্ত্র হয়ে উঠলেই এই শেখ হাসিনা, বাশার আল আসাদ এই পরিণতি হবে। এবং সেইটা ফেরাউন থেকে শুরু করে বাশার আল আসাদ পর্যন্ত সত্য। এই জিনিসটা যখন না বোঝে তখন তারা একটা ষড়যন্ত্র থিওরিকে সামনে আনে, তখন স্বাধীনতার পক্ষ অথবা বিপক্ষের কথাটা সামনে আনে, পাকিস্তান পন্থী এইগুলোকে সামনে আনে। সব মোদ্দা কথা হলো আপনি সুশাসন, ন্যায় বিচার ডিসপেন্স করতে পেরেছেন কিনা, আপনি মানুষের আকাঙ্ক্ষা ধারণ করতে পেরেছেন কিনা, আপনি মানুষের নিডস, মানুষের প্রয়োজনকে সলভ করতে পারছেন কিনা, বিচার ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা। আজকে দেখেন ফরদ ভাই এখানে আছে, যে মানে খারাপ লাগে বলতে, যে যেখানে আমরা কাজ করি বিচার ব্যবস্থা এইরকম হ্রাস হয়েছে, মানে কোর্টের কোনো পরিবেশ নাই। মানে আপনি একটা মামলা শুনানি করবেন, একটা যুদ্ধ, একটা রুল হলো, মনে করেন একটা প্রথমে একটা রুল পেলেন, এইটা কবে শুনানো হবে নোবডি নোস। মামলা করা একটা রীতিমতো যুদ্ধে পরিণত। দরকার পড়তে আপনি 200 বেঞ্চ করেন, 200 অ্যাপিলেট ডিভিশনে আপনি দরকার পড়তে 50টা বেঞ্চ করেন। আজকে মামলায় 3000 4000-এর বেশি সিরিয়াল চলে যায়। এই লোকটা কখন তার মামলাটা শুনানি করবে, কখন সে তার বিচারটা পাবে। সো এই বিচারের নামে যে একটা অবিচার চলছে, অর্থাৎ যথাসময়ে সে তার মামলাটা নিষ্পত্তি হচ্ছে না, এর চেয়ে এটা তো বড় ধরনের একটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এইটা রেমেডি করার তো আমি কোনো প্রক্রিয়া দেখছি না। একটা কোর্টে প্রতিদিন 400-500 কেস আসে। তো জজ সাহেবরা কী করবে আপনি বলেন। সো আপনি দরকার পড়ে ইউকেতে আছে এই লে ম্যাজিস্ট্রেট,
লে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন, আপনি 5 বছরের জন্য একটা প্রভিশন করেন যে 5 বছর এই মামলা জট নিষ্পত্তি করার জন্য আমরা 200 বেঞ্চ করব। বাংলাদেশে এখন 60,000 লয়ার, এখান থেকে অনেক ভালো লয়ার আছে, তাদের থেকে 5 বছরের জন্য আপনি জজশিপে নেন, 5 বছর পর মামলা জট কমে যাবে, তারা আবার প্র্যাকটিসে ফেরত আসবে। যেহেতু মাই ব্রাদার ইজ লয়ার, সেই জন্য বললাম উনি খুব আশা করি ল মেকার হবে। এই পরিবর্তন না আনলে মানুষ প্রতি পদে 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 সাফার করছে। এখন ফরাদ ভাই বলছিলেন অস্ত্র উদ্ধার, ইয়েস, আপনার যে অস্ত্রগুলো লুট হয়ে গেছে অস্ত্রগুলো কোথায়? একটা অস্ত্র উদ্ধার অভিযান হলো না কেন? হলো না কেন জানেন জলিল ভাই? এই আসিফ নজরুলদের জন্য, বিকজ দে ডু নট নো হাউ টু মেনটেন দ্য ল অ্যান্ড অর্ডার। তাদের মাথায় এটা নাই যেটা উদ্ধার করতে হবে। আসিফ নজরুল ল অ্যাডভাইজার, হ্যাঁ। বাট হোম অ্যাডভাইজার পলিসি মেকিং, এটা তো ম্যাটার অফ পলিসি মেকিং। এইটা তো এই যে ইউনূস সাহেব যে নির্দেশ দিবে স্বরাষ্ট্র অ্যাডভাইজারকে যে আপনি এই অপারেশন করেন, অসুবিধা যান, উনি নির্দেশ দিচ্ছেন না কেন? আপনি হোম অ্যাডভাইজার নিয়োগ করেছেন, আপনি যদি মনে করেন যে হি ক্যানট ডেলিভার অর হি ইজ নট ডেলিভারিং, আপনি কেন এটা মনিটর করছেন না? আপনি কেন নির্দেশ দিলেন না কেন যে গো ফর দ্য ওয়েপন রিকভারি অপারেশন? গেলেন না কেন? এই ডেভিল হ্যান্ড এখন ফেজ 2 চলতেছে। কোথায় ডেভিল? ডেভিল তো সব পালাই গেল। এই ছেলেটা কীভাবে পালাই গেল? হাদিকে যে খুন করলো এই জন্য বললি যে ডিক্লার্ড হয় নাই আসলে, মানে কালকে নিউজ দেখা যার খুনের যে অ্যাটেম্প্ট করলো সে পালাই কীভাবে গেল? দায়িত্ব কার? এবং এখানে পুলিশের একটা অংশ অপরাধী তার সামনে অপরাধ করলেও ধরে না, যে সিটিজেন পুলিশিং আছে সেটা তো একেবারে নাই। তো এই অপরাধীরা পালাই যায়, বরং ওই যে 15 বছর যাদেরকে নিয়োগ করেছে তারা কিন্তু পালাতে সহযোগিতা করে। তো আসলে কোনো কিছু ঠিক নেই। সেই জন্য বলি যে এই যে নির্বাচন, এই নির্বাচনে সবচেয়ে বড় ঝুঁকি হইল প্রার্থীর নিরাপত্তা। ফরহাদ ভাই, আমরা যারা প্রার্থীদের ঘোষণা করেছি, এবং আমি ইতিমধ্যে বিএনপি নারায়ণগঞ্জের 5 আসনের প্রার্থী, মনোনীত প্রার্থী, তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে এবং নিয়েছেন। জিল্লু ভাই, আই বিইং এ মিলিটারি পার্সন, আমার যে কোনো গণসংযোগ আমি এখন শুরু করেছি, গণসংযোগে লট অফ মিলিটারি পার্সন থাকে, রিটায়ার্ড, একদম ইনফ্যান্ট্রি সৈনিক। এবং এরপরে আমি যখন প্রার্থীতে ঘোষণা করলাম, আমার সবচেয়ে বেশি ফোন কলে আমার বন্ধুরা, শুভনন্দী যারা বলছে যে আপনার নিরাপত্তাটা দেখেন। কারণ এই যে হাদির খুনের পরে, মানে হাদির যে এই হত্যা অ্যাটেম্পটের পরে সবচেয়ে বড় ঝুঁকি হলো যে কাকে কে খুন হয়, এইটা সবচেয়ে বড় কনসার্ন। এবং আমার বিবেচনায় যদি আমি দেখি যে এখানে নিরাপত্তা নিশ্চিত নয়, তাহলে আই মে কুইট, আমি কিন্তু কুইট করতে পারি। কারণ আপনি একটা ইলেকশন করতে যাই তো জীবন দিতে পারেন না, এবং সেইটা ইট ক্যান হ্যাপেন উইথ এনিওয়ান, এই নিশ্চয়তা তো নাই। সো সবচেয়ে বড় ঝুঁকি হয়ে গেল। এবং ফেসিস যে ফেরত আসবে না, এই যে ফরাদ ভাই বলল, ফেসিস ফেরত না আনার সবচেয়ে বড় কৌশল এখানে তো দুটো ইস্যু, একটা হচ্ছে যে ফ্যাসিস্টের ফেরত আসে, আর একটা হচ্ছে নব্য ফ্যাসিস্ট তৈরি হওয়া, বা ইতিমধ্যেই যাদের আচার আচরণে কথাবার্তায় ফ্যাসিজমের সেটা আছে। তো আমরা ফোকাস করছি এক ফ্যাসিস্ট সে ফেরত আসবে কিনা, কিন্তু বাই দিস টাইম যে আরেকটা ফ্যাসিস্ট শক্তি তৈরি হয়ে গেছে সমাজে, রাষ্ট্রে, এবং সেই জায়গায় আমি মনে করি যে তো ফ্যাসিজমকে আপনি আটকাতে পারবেন না। আটকানো যায় জুলু ভাই, ডিপেন্ড করে অন একটা হলো ফ্যাসিজম ফেরত আসা, আর একটা হলো নতুন ফ্যাসিজম রাইজ করা। না, আমি বলছি যে আপনি নতুন ফ্যাসিজম দিয়ে তো পুরনো ফ্যাসিজমকে আপনি আটকাতে পারবেন না। আমি সেটাই দ্যাটস ফর শিওর। আমি বলছি যে এই যে ফ্যাসিজম আসবে না, এইটার মূল মন্ত্রটা হলো যে আপনার সুশাসন, ন্যায় বিচার, গণতান্ত্রিক আচরণ এবং ন্যায্যতা নিশ্চিত করতে হবে, এই ব্যতীত। এবং সেইখানে আমি 1 মিনিট বলি, তারেক সাহেব আসছেন, আমরা শুনতে পাচ্ছি উনি বিদেশে থেকে, আমি নিশ্চিত যে উনি অনেক লেখাপড়া করেছেন, উনি ঐতিহাসিক অনেক নেতার উদাহরণ জানে, উনি তো নেলসন ম্যান্ডেলার উদাহরণটাও দেখেছেন। উনি ঘোষণা করতে পারে যে আমি এক টার্মের বেশি করবো না, যদি বিএনপি ক্ষমতায় যায়, যদি উনি প্রধানমন্ত্রী, দলের থেকে 2 টার্মের কথা বলা আছে না, এই যে কিন্তু ওই সময় যে এই 2 টার্ম বলা আছে। আর আমাদের নতুন সংবিধান যেটা সংস্কার হচ্ছে, কোনো প্রাইম মিনিস্টার পদে 2 টার্ম বেশি থাকতে পারবে না। হ্যাঁ, 2 টার্মে থাকতে পারবে না, কিন্তু এই 2 টার্মের ভিতরে তারপরে যে এই শি জিনপিংয়ের মতো হবে না, যে শি জিনপিং চায়নাতে অন্য শাসন ব্যবস্থা সেখানে বলছে যে ভালো উদাহরণ সৃষ্টি করতে হবে টপ নেতৃত্বের, তার দেখাতে হবে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এবং তার পাশে চাকর বাকর, তার স্টাফরা যদি দুর্নীতি না করে, তার ড্রাইভার দুর্নীতি করে না, তার পরিবার যদি দুর্নীতি না করে, দুর্নীতি 90% নিবারণ এমনিতে হয়ে যায়। যদি মন্ত্রী দুর্নীতি না করে, তাহলে সচিব দুর্নীতি করতে পারে না, সচিব দুর্নীতি না করলে 80% দুর্নীতি এমনিতেই বন্ধ হয়ে যায়। এইটা হলো লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। উনি আমি আশা করি হি উইল ডেমনস্ট্রেট লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, যেহেতু উনি সুশাসন, ন্যায় বিচার, ন্যায্যতা, জবাবদিহিতা, মানবাধিকার উনি লন্ডন থেকে দেখে আসছেন, দেশের মানুষ সেটা দেখে। আমি
জিল্লু ভাই যেটা বলছে, হাদিকে গুলি করলো, গুলি করে এদেশ থেকে পালায় চলে গেল। এবং আমরা পত্রপত্রিকায় দেখতেছি, বিভিন্ন ফেসবুক ও ইউটিউবে দেখতেছি ভারতে পালা আশ্রয় নিয়েছে। এইটার ব্যর্থতা করলাম সরকারকে। একটা লোককে দিনে দুপুরে গুলি করলো, তারপর এখান থেকে ময়মনসিংহ গেল, ময়মনসিংহ দিয়ে হালুয়াঘাট পার হয়ে চলে গেল। এবং এইটা যদি সুষ্ঠু বিচার না হয়, এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটবে। আইন শৃঙ্খলা দেশের যদি সুষ্ঠু নির্বাচন করতে চায়, এই ধরনের ঘটনা যেন হাদির মতন এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য সরকারের সঠিক এবং দূরদর্শিতার পরিচয় দিতে হবে এবং বিচারও করতে হবে, তাহলে এই ধরনের ঘটনা ঘটবে না। আর আমরা 71 সালের স্বাধীনতার ব্যাপার আর বর্তমানের ব্যাপার, এটা অবশ্যই আমাদের স্বীকার করতে হবে। 71 সালে আমরা 9 মাসের যুদ্ধ করে দেশের স্বাধীনতা অর্জন করছি। সেই স্বাধীনতার সাথে জুলাই অভ্যুত্থানের মিল করা ঠিক হবে না। 71 সালের স্বাধীনতার পর বাংলাদেশের জন্ম হয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব আসছে, বাংলাদেশের সংবিধান আসছে। 71 সালে যারা যুদ্ধ করেছে সেটাকে আওয়ামী ফ্যাসিস্ট সরকার তার নিজের দলীয়করণ করার কারণে কলমে এইটা অবস্থা হয়েছে। যখন দুর্নীতি করে, যখন সুশাসন থাকে না, যখন টাকা পাচার করে, তখনই কলম এই ধরনের প্রশ্ন তোলে। আর আমাদের দেশের লোক, এটা ঠিক, কেউ কথা বললে ভারতপন্থী, কেউ কথা বললে পাকিস্তানপন্থী। কিন্তু ভারতপন্থী বা পাকিস্তানপন্থী না হয়ে যদি আমরা সবাই বাংলাদেশপন্থী হই, এবং এইটা তাহলে এই বাংলাদেশপন্থী হলে এই ভারতপন্থী আর পাকিস্তানপন্থী এদেশ প্রতিষ্ঠিত হতে পারবে না। সুশাসনের ব্যাপারে জুলাইয়ের গণঅভ্যুত্থানের কাল আমরা ছোট করে দেখি না, কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থান আর 1971 সালের স্বাধীনতার সাথে একসাথে মিলগুলো চলবে না। জুলাই গণঅভ্যুত্থানকে জুলাই গণঅভ্যুত্থানের জায়গায় রাখতে হবে এবং সেটাকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে, এবং এদেশের স্বাধীনতাটা যেভাবে হয়েছে সেটাও সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। এবং সেটাকে এই স্বাধীন কিছু পক্ষ আছে জুলাই গণঅভ্যুত্থান এবং 71 সালের স্বাধীনতার সাথে সাংঘর্ষিক করে আলাদা ফয়দা লুটতে হয়। তারেক জিয়া সাহেবের যে আমাদের ভাই বলছেন, সরোয়ার ভাই, তারেক জিয়া সাহেব দীর্ঘ 18 বছর ধরে লন্ডনে আছেন। 25 তারিখে আসবেন তিনি। 25 তারিখে আসবেন, এবং তার অভ্যুত্থানের জন্য বিএনপি ব্যাপক আয়োজন করেছে। এদেশের জনগণও এটা অধীর আগ্রহে দেখবে। এবং আমরাও আশা করি, সরোয়ারের মতন আমরাও আশা করি, তারেক জিয়া যেহেতু লন্ডনে ছিলেন, একটা লন্ডন বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক একটা দেশ, এদেশের দুর্নীতি যদি করে কেউই, টাকা যদি কেউ পাচার করে, তার বিরুদ্ধে যে আবার অভ্যুত্থান হবে না, এটা ঠিক কেউ মনে করেন সাম্প্রতিককালে অনেকদিন ধরে আমি জাস্ট ইন্টারাপ্ট করি যে ওনার বক্তব্য অনেকে মনে করেন যে উনি ইতিবাচক বক্তব্য রাখছেন গত 1-1.5 বছর ধরে বা তারও খানিকটা বেশি সময় ধরে। এবং সাম্প্রতিককালে একজন প্রাক্তন সেনা কর্মকর্তার কাছে পাবলিকলি তিনি কিছুটা অ্যাপোলজি চাইছেন। তিনি লন্ডনে একটা সভায় বলেছেন যে লন্ডনে কেউ যেন তিনি ফেরত আসবার দিন এয়ারপোর্টে না আসেন, এটা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। এগুলো কি ছোট ছোট বিষয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এগুলোকে অনেকে মনে করেন একটা বড় পরিবর্তন। অনেক প্রোগ্রামে ছোটগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় ওনার অনেক প্রোগ্রামে আমাকে সার্ভেও ছিলাম, আমরা ছিলাম। ওনার বক্তৃতা, ওনার কথাবার্তা, ওনার আচার ব্যবহার, ওনার পলিটিক্যাল দূরদর্শন, ওনার রাষ্ট্র কাঠামো কীভাবে পরিচালনা করবে, কীভাবে দেশের কৃষকের জন্য কাজ করবে, কীভাবে শ্রমিক মানুষের জনতার জন্য কাজ করবে, কীভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন করবে, কীভাবে শিক্ষার প্রসার ঘটাবে, এইগুলো আমরা দেখছি। এতে মনে হয় যে 2000 সালের তারেক জিয়া 2025 সালের তারেক জিয়া এক না। এবং ওনার মতন একটা লোক যদি দেশের রাষ্ট্রনায়ক হয়, তাহলে এদেশের উন্নয়ন হবে, মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে। আর যদি না হয়, তাহলে মানুষ তাদের সিদ্ধান্ত নেবেই। দেখুন, আমি মনে করি যে ওনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দলের অভ্যন্তরীণ দুর্নীতি নিবারণ করা। মানে দলের নেতাকর্মীদের যে এই এক কথায় চাঁদাবাজি,
কমিশন বাণিজ্য, জমি দখল ইত্যাদি। এবং এদেশে মানুষ আশা করে যে দলের পরিচয় ব্যবহার করে কোনো একটি নেতাকর্মী টপ লেভেল থেকে তৃণমূল পর্যন্ত মানুষের উপরে শোষণ নির্যাতন করবে না। সেইটা উনি কীভাবে এনশিওর করবে, দ্যাট উইল বি দ্য ফার্স্ট চ্যালেঞ্জ। এবং সেইটা যদি অতিক্রম উনি না করতে পারে তাহলে আওয়ামী লীগ টাইপের একটা রাজনীতি চলমান থাকবে। এবং আওয়ামী লীগ টাইপের রাজনীতি চলমান মানে আওয়ামী লীগ টাইপের একটা কনসিকুয়েন্স হইতে বাধ্য, এটা ঐতিহাসিক সত্য। 2 নম্বর চ্যালেঞ্জটা ওনার সামনে যে ক্রোনি ক্যাপিটালিজম বন্ধ করা। যে কোনো একজন পরিবারের সদস্য যখন টপ নেতৃত্বে থাকে তখন তার পরিবারের সবাই ধনী হয়ে যায়, যেটা শেখ পরিবার হয়ে গেছিলো, তারা সেক্টর ভাগ করে নিয়ে গেছিলো। সেটাকে উনি নিবারণ করতে পারবে কিনা, নিশ্চয়ই ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি এটা দেখে আসছে। এবং তৃতীয় হলো দলের আভ্যন্তরীণ কোন্দল উনি নিবারণ করতে পারবেন কিনা। চতুর্থ হলো যে কোন্দলটা কোথায় দেখছেন? বিএনপি তো গত 15, 16, 17 বছরে ভাঙে নেই। অনেকে মনে করেছিল আগে তো বিএনপি ভাঙার ইতিহাস আছে, কিন্তু এই সময়টাতে দল তো এক জায়গায় আছে এবং বিগত সরকার চেষ্টাও করেছে নানাভাবে, নানা এজেন্সি দিয়ে। না, এটা একটা তার নেতৃত্বের আপনার সাকসেস স্টোরি, কিন্তু ভাঙবে না যে বা হবে না যে সেইটা নিশ্চয়ই ঠিক। এবং সেইটারই হলো যে প্রক্রিয়াটা, রাজনৈতিক প্রক্রিয়াটা এমন যে ভালো এবং খারাপের ভিতরে ভালো মানুষকে যদি উনি সামনে আনে তাহলে সাধারণত দল ভালো থাকে, দল সঠিকভাবে চলে। আর একটা চ্যালেঞ্জ হবে ওনার ইন্টারন্যাশনাল রিলেশনস, স্পেশালি ইন্ডিয়ার সাথে ওনার সম্পর্ক। সেইখানে উনি অরিজিনাল যে বিএনপির পলিসি, জনস্বার্থে এবং দেশের স্বার্থে সমুন্নত রাখা, অর্থাৎ একটা অ্যাপিজমেন্ট পলিসি এখানে প্রকাশিত না হয়, সেটাকে উনি সমুন্নত রাখতে পারবে কিনা। এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করলে তখন উনি সুশাসন ন্যায় বিচারের দিকে যেতে পারবে। আর এশিয়া আভ্যন্তরীণ যে প্রশাসন এবং আমাদের যে রোড ট্রাফিক শৃঙ্খলা, ওনার একটা বক্তব্য আমি শুনলাম যে ঢাকার ট্রাফিক জাম করবে। লন্ডনে আপনি জানেন যে আউটার একটা রোড 25 আছে, আউটার সার্কেল। আমরা 52 বছর একটা আউটার সার্কেল করতে পারি নাই। অর্থাৎ একটা এখানে এখন স্পিড হয়ে গেছে, গাড়ির ভেহিকেল গতি 4 কিলোমিটারে নেমে আসছে। তো এইটা একটা শহর মৃত্যুর দিকে যাচ্ছে। সেটা কি করবে উনি যদি সেই লন্ডন অথবা কুয়েতে 7টা আউটার সার্কেল আছে, ছোট্ট একটা কুয়েত সিটি, আমি আন্তর্জাতিক বাহিনীতে যখন কর্মরত ছিলাম তখন দেখছি 7টা আউটার সার্কেল, মানে কোনো গাড়িকে আটকায় না কখনো। তো এইগুলো করতে পারবে কি না সেটা দেখবে যে সত্যিকারে যে জবাবদিহিতা শুধু সরকারে না, দলের ভিতরে এবং দলের বাইরে। এবং সরকারে তো বলছেন যে ওনার কোনো মেগা প্রজেক্ট নেবেন না, মেগা প্রজেক্ট নেবে না। আওয়ামী লীগের ওই ধরনের যে মেগা প্রজেক্টের নামে বালিশকাণ্ড, মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি, এইটা যাতে না হয়। কিন্তু জনগণের সাথে যদি আপনার নিতে হয় যে ঢাকা শহরকে যদি আপনি বাঁচিয়ে রাখতে চান, তাহলে আপনার যদি এই আউটার সার্কেল তো 3টাও করতে পারে, যে গাড়িগুলো শহরের ভিতরে ঢুকবেই না, বাইরে থেকে চলে যাবে, মানে বিভিন্ন শহরে করতে পারি না। আপনি এইখানে এই মহাখালীতে একটা বাস টার্মিনাল, আপনি যেই মুহূর্তে বাইরে বেন, আমি যেহেতু বনানীতে থাকি, তখনই আপনি ট্রাফিক বললেন, এই যে এখন হেড টু হেড চললেন, মানে বাম্পার টু বাম্পার, পুরো ঢাকা শহরে একই অবস্থা। একটা রাস্তা যদি বন্ধ হয় সব রাস্তার উপর একটা অ্যাডভার্স এফেক্ট পড়ে। এইটা পারবেন কেন? এবং প্রোটোকল আপনি কী করেন? প্রোটোকলের নামে দেশ বাংলাদেশ, প্রোটোকল যেন আমেরিকার মতো না হয় যে আপনি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। হ্যাঁ, নিরাপত্তার নামে যদি জনবিচ্ছিন্ন হয়ে পড়েন তাহলে ওই জনবিচ্ছিন্নতা কিন্তু আপনাকে মানে একেবারে মানে শেষ পর্যন্ত পতনের দিকে নিয়ে যাবে। সো লট অফ চ্যালেঞ্জেস, এইগুলো থেকে অতিক্রম করতে পারবে কিনা সেই জন্য ওনার দরকার টিম। এবং সেই টিমে থাকতে হবে যে জিয়াউর রহমান যেভাবে ক্যাবিনেট তৈরি করেছিলেন, অথবা বেগম জিয়ার 91 সালে যেভাবে ক্যাবিনেট হয়েছিল, পরীক্ষিত চরিত্রবান মানুষকে সামনে আনতে, সুনামধারী মানুষকে সামনে আনতে হবে। একজন লোক আপনার অত্যন্ত নিবেদিত ছিল গত 30 বছর, কিন্তু এই নিবেদিতের নামে আড়ালে যে মানুষকে অপসারণ করে কিনা, দুর্নীতি করে কিনা, চাঁদাবাজি করে কিনা, সেই ভিজিলেন্স আপনার থাকতে হবে। সেই ভিজিলেন্স যদি না থাকে তখন এরাই আপনাকে পতনের দিকে নিয়ে যাবে। এবং সঠিক লোক সঠিক জায়গায় না পৌঁছালে, খারাপ লোককে সামনে আনলে, আপনি দক্ষ যোগ্য সৎ লোক সামনে আনতে বলে পতনের জন্য অন্য কোনো কারণ লাগে না। তখন আপনি ষড়যন্ত্র থিওরি সামনে আনতে পারবেন ঠিকই, কিন্তু সেই ষড়যন্ত্র থিওরি মানুষ গ্রহণ করবে না। সর্বশেষ একটা কথা বলি, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা এনেছেন আপনি ফরাদ ভাই। আমি মনে করি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব শুরু থেকে ঝুঁকির মুখে ছিল। ঝুঁকির মুখে এই কারণে ছিল, ওই যে কথাটা জওহরলাল নেহরু বলেছিল 1948-এ,
যে এই পূর্ববঙ্গ তার ভাষায়, অর্থাৎ বাংলাদেশ 47 থেকে 71 থেকে এই বাংলাদেশ, যে বাংলাদেশ ওরা চালাতে পারবে না, ওরা ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার অংশ হয়ে যাবে। সেই জন্য এই বঙ্গের কোনো হিন্দুদের ওখানে মাইগ্রেট করার প্রয়োজন নাই, একদম ওপেন বক্তব্য আছে তার। তো সেইখানে এই ষড়যন্ত্র থিওরি, স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে যে হুমকি, সেটা সবসময় বহমান। সেইখানে এখন একটা বড় ধরনের ঝুঁকির ভিতরে আমরা আসি, যে আপনি চিন্তা করেন যে বাংলাদেশের 1 ডজন জেনারেল এখন ইন্ডিয়ায় আশ্রয় করছে। আমাদের এক পরশ বুড়ো এখানে ছিল। অল্টারনেটিভলি আপনি এইটা ভাবেন যে ইন্ডিয়াতে একটা গন্ডগোল হয়েছে, 2 জন জেনারেল পাকিস্তান পালিয়ে গেছে অথবা 2 জন বাংলাদেশ আসছে, তাহলে ইন্ডিয়ার প্রতিক্রিয়া কি হতো? এখন তারা তো একদিকে আমাদের তথ্য পাচার করতো, এখন তারা তথ্য পেন ড্রাইভ এবং সিডিতে করে ব্রিফকেসে করে সবই নিয়ে গেছে। তাহলে আপনি দেখেন কত বড় হুমকি, যে দেশ তাদেরকে জেনারেল বানিয়েছে, জনগণের টাকায় তারা জেনারেল হয়েছে, তারা এখন ইন্ডিয়া পালিয়ে গেছে এবং সরকারকে তাদেরকে ফেরত আনার জন্য আমরা কোনো জোর পদক্ষেপ, কোনো এফেক্টিভ কোনো পদক্ষেপ দেখছি না। এই সাথে দেখেন যে এমন একটা দেশে আমরা এই গত 15 বছরে দেখেছি যে ডজনস অফ জেনারেল, 3 জন সেনাবাহিনী প্রধান পালিয়ে গেল, আপনার ডজনস অফ ইন্টেলিজেন্স হেড, এনএসআই এবং ডিজিএফআই, আপনার প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি আমাদের ইয়েসে পালাই গেলেন, খতিব তো আসি, গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, খতিব সহ। আপনি চিন্তা করেন যে এটা বোধহয় পৃথিবীর একটা ওয়ার্স্ট ফেসিজম ছিল, যে এইরকম। আর ওই পরিবার তো পালিয়ে গেছে। এইখান থেকে প্রতিনিয়ত আমাদের এইটাকে সামনে রাখতে হবে যে একটা পরিবার যাতে পালিয়ে যেতে না লাগে, যাতে ক্ষমতা পরিবর্তনের পরে আপনি দেশে থাকতে পারেন, আপনার সেই রাজনীতি করতে হবে। এই রাজনীতি করেন না যে ক্ষমতা যদি হারান আপনি কোনো কারণে, বাই ইলেকশন অর বাই রেভলিউশন, আপনার যাতে পালাতে না হয়। এটা সবসময় মাথায় রাখতে হবে যে শেখ হাসিনা যে হেলিকপ্টারে যাচ্ছে, এই ছবিটা সবার সামনে না, কীভাবে পালাচ্ছে। 625 জন আশ্রয় নিয়েছিল সেনাবাহিনী, তারা কীভাবে পালাইলো, এই যে পালাইয়ে যাচ্ছে। একজন তো বললো যে পানির ভিতরে ডুবে ডুবে গেল। তো যাই হোক, এইটা যাতে না হয় সেই রাজনীতি করেন, এবং সেই রাজনীতি করতে হলে অবশ্যই আপনার জনগণের রাজনীতি করতে হবে, জনস্বার্থের রাজনীতি করতে হবে, দেশের স্বার্থের রাজনীতি করতে হবে, দুর্নীতিমুক্ত রাজনীতি করতে হবে। বিএনপির সামনে আরেকটা বড় চ্যালেঞ্জ হবে, দেশকে এই যে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হচ্ছে, এইখান থেকে ফেরত আনতে পারে কিনা, সেইটা আরেকটা বড় চ্যালেঞ্জ হবে যদি তারা সরকার গঠন করে। ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, তারেক জিয়ার ইতিহাসটা আমাদের আগে সবাই আমরা জানতে হবে। ইনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না হলে এদের স্বাধীন হতো না। কারণ 25শে জুলাইতে 1971 সালে যে গণ অভ্যুত্থান পাকিস্তানে আমাদের প্রতি যে ক্র্যাকডাউন করলো, 25শে মার্চ উনি সাহস করে একটা মেজর হিসেবে রুখে দাঁড়াইছে। এবং উনি দেশের প্রেসিডেন্ট ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন। ওনার, আমি কালকে একটা টিভিতে একজন টকশো দেখলাম, সে বলছেন এক সামরিক অফিসার যে উনি যে রাষ্ট্রপতি থাকা অবস্থায় আর আর্মি চিফ থাকা অবস্থায় একজন ওনাকে বলেছে, স্যার আপনি তো 1 নম্বর, আপনি একটা প্লট নেবেন কিনা। কয় আমি আর্মি চিফ, আমি দেশের প্রেসিডেন্ট, আমি প্লট নিব। এটি ভাবতেই পারে না। তারপর কিন্তু আমাদের শেখ হাসিনা বাংলাদেশে কি অবস্থা করলো, পালায় চলে গেল। তারেক জিয়া কলাম দলের ভিতর যারা দুর্নীতি করছে বা যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে কলাম শাস্তির ব্যবস্থা করেছে, অনেককে বহিষ্কার করে দিয়েছে। সবাই ফেরত আনছে, সব হ্যাঁ না, বহিষ্কার করছে না, ফেরত আনাটা পরের কথা। কিন্তু অনেক লোককে, এখন অনেক লোক বহিষ্কার হয়েছে, তারা আসতে পারে নাই। বিএনপি একটা বড় দল, এই বড় দলের ভিতর ছোট দল থাকবেই। তিনি বাংলাদেশে নাই, মানুষ সামনে থাকেই দল রক্ষা করা কঠিন ব্যাপার। শুধু লন্ডনে রয়েছে, সেখানে থেকে দীর্ঘ এই সরকার, আওয়ামী লীগ সরকার এমন কোনো চেষ্টা করি নাই যে বিএনপিকে ভাঙার জন্য। ভাঙতে পারেনি, একটা লোকও যায়নি। এটা তার নেতৃত্বের গুণাবলী। এবং তিনি, আমি তো আবার বলছি, তিনি এইবার দেশ যেটা শাসন করবেন, সেই শাসনের ফলে দেশের জনগণ সুফল পাবে। ঢাকা শহরে যানজট, কখনো এইভাবে সরানো যাবে না। এই দেশে এই ঢাকা শহরে যে আয়তন, তাতে 1 কোটি লোক বসবাস করা খুব কষ্টসাধ্য ব্যাপার। সেখানে এখন 3 কোটি লোক বসবাস করে। আপনাকে ঢাকা শহর থেকে বাইরে যেতে হলে, মানুষ গ্রাম থেকে আসে,
সেই ঢাকা শহরে একটা রিক্সা নেয় যারা কাজ করে, আর অথবা ঠেলা গাড়ি পরে অথবা রাস্তায় করে আয়ের উৎস করে। আপনাকে ঢাকা শহরের যানজট মুক্ত করতে হলে ঢাকা শহরের বাইরে সমস্ত ডিস্ট্রিক্টে বিশ্ববিদ্যালয় বলেন, উন্নত মানের বিশ্ববিদ্যালয় করতে হবে, উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা করতে হবে, উন্নত মানের গার্মেন্টস করতে হবে, যাতে মানুষ এখানে না আসতে পারে, না আসতে চায়। না আসতে চায়। মানুষ চাইবে কেন? দেখে যে ঢাকায় চায় কেন, যে ঢাকায় গেলে আমি ডেলি 500 টাকা ইনকাম করতে পারবো। এবং কোনো সরকারি কর্মকর্তা তার ফ্যামিলি ঢাকায় রাখে, যদি দেখে যে খুলনা বিভাগে এক উন্নত মানের চিকিৎসা হচ্ছে, খুলনা বিভাগে উন্নত মানের বিশ্ববিদ্যালয় আছে, খুলনা বিভাগে গার্মেন্টস আছে, খুলনা বিভাগে, আমি খুলনা শহরে না, পুরো খুলনা বিভাগের কথা বলছি, সমস্ত জায়গায় যদি উন্নত মানের, আমাদের নড়াইলে যদি 250 বেডের হাসপাতাল থাকে, ওখানে যদি একটা ভালো বিশ্ববিদ্যালয় থাকে, ওখানে যদি ভালো ইন্ডাস্ট্রি থাকে, নড়াইল ছেলেপেলে তো ঢাকা আসবে না। নড়াইল লোক তো এসে ঢাকায় এসে যে কোনো কাজে হবে না, কারণ আপনি নড়াইলে ডিসিকে পোস্টিং দেন, এসপিকে পোস্টিং দেন, তার ফ্যামিলি থাকে ঢাকায়। কারণ তারা চিন্তা করে যে ঢাকায় তো আমার ছেলেমেয়েরা ভালো স্কুলেরই করে পড়ে, চিকিৎসার জন্য আমরা ভালো পাবো। এইটাকে আপনাকে ইনশিওর করতে হবে, জেলা শহরে অন্তত ভালো চিকিৎসা ব্যবস্থা রাখতে হবে, ভালো শিক্ষা ব্যবস্থা রাখতে হবে, ভালো উপার্জনের ব্যবস্থা করতে হবে, ইন্ডাস্ট্রি করতে হবে। অটোমেটিক্যালি মানুষ এই বস্তিতে থাকবে না, আস্তে আস্তে মানুষ এখানে চলে ঢাকায় থেকে এলাকা চলতে হবে। কিন্তু এইটা বললে যে না ঢাকাতে লোক সরাও, কখনো লোক সরানো যাবে না। এইটা নিয়ে তারেক জিয়া সাহেব একটা প্ল্যান করছেন এবং উনি চিন্তা করছেন, উনি বলছেন যে এখন যে অবস্থা, আরও 15 বছর পর ঢাকায় যদি এভাবে লোক থাকে তাহলে মানুষ পানিও খেতে পারবে না। অবশ্যই তিনি চিন্তা ভাবনা করছেন এবং তার সরকার যদি তিনি যদি সরকার গঠন করতে পারেন, তিনি যদি দেশের প্রাইম মিনিস্টার হতে পারেন, তাহলে এদেশের মানুষ উনি যা করছেন বাস্তবায়ন করছেন, তাহলে মানুষ তাকে ভোট দিবে নেক্সট টাইমের জন্য। আর যদি তিনি সুশাসন না পায়, দুর্নীতি যদি হয়, মানুষের ওয়েলফেয়ার যদি না হয়, বা দেশের লোক যদি ভালোভাবে শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে না পারে, টাকা যদি পাচার করে, তাহলে দেশের জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস, জনগণ সে ব্যবস্থা করবে। ব্যারিস্টার সারোয়ার হোসেন, খুব ছোট্ট করে শেষ করতে হবে আমাকে। সর্বশেষ এইটি বলবো যে একটি দল গত 15 বছরে তাদের কর্মকাণ্ডের কারণে, তাদের লুটেরাতন্ত্রের কারণে, মাফিয়াতন্ত্রের কারণে ডুমড হয়ে গেছে, ফেরত আসবে কিনা। সেই ক্ষেত্রে এখন মানুষের সবচেয়ে বড় ভরসা হলো জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ যদি একইভাবে ভুল করে, বিএনপির কথা বলছি, তাহলে আই ফাইন্ড দেয়ার ইজ এ ক্লিয়ার সিচুয়েশন, ক্লিয়ার এনভায়রনমেন্ট যে একটা ইসলামিক রাজনীতি সামনে চলে আসবে। ইসলামিক রাজনীতি সামনে আসবে কি আসবে না, তার বড় ধরনের দায়ভার আসবে বিএনপির ঘাড়ে। আপনি যদি ফেল করেন, শিওরলি আমি দেখছি দেয়ার ইজ এ রাইজ অফ ইসলামিক পলিটিক্স ইন বাংলাদেশ। সেইটা রোখার দায়িত্ব, সেইটাকে কার্ভ করে রাখার দায়িত্ব হলো বিএনপির। সেটা পারবে কিনা সেই চ্যালেঞ্জ আপনার ঘাড়ে এবং বিএনপি লিডারশিপের ঘাড়ে। এটা এই ঘাড়ে সমস্ত জনগণের ঘাড়ে। সম্প্রতি আমরা একটা জরিপ দেখলাম 65% লোক বিএনপিকে চায়। জি, শেষ করতে হবে। বিএনপিকে চায়, শুধু বিএনপির ঘাড়ে দিলে হবে না। জরিপের বাইরে জরিপ থাকে। ফরাদ ভাই, আমি একটা আশঙ্কার কথা বলি। 91 সালে আওয়ামী লীগ ওয়াজ ভেরি কনফিডেন্ট যে দে আর কামিং টু পাওয়ার, 91 সালে। সো আমি বলবো বিএনপি ডোন্ট বি ভেরি কনফিডেন্ট। আপনি কাজ করেন, জনগণের কাজ করেন। 91-তে আওয়ামী লীগ কনফিডেন্স থেকে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারে নাই। 2026-এ এই 2026 ইলেকশনে যাতে ওই সিনেরিও না হয়, সেটাও আপনাদের মাথায় রাখতে হবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ এবং ব্যারিস্টার সারোয়ার হোসেন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শুনবার জন্য। দর্শক, আমার অতিথিরা তাদের মতো করে বিশ্লেষণ করবার চেষ্টা করেছেন বর্তমান পরিস্থিতি, নির্বাচনের দিকে বাংলাদেশ এগুচ্ছে এবং বাংলাদেশের জন্য একটা নির্বাচন দরকার। আর নির্বাচনের পরে দেশের সুশাসন দরকার, প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা দরকার। অনেক রকমের পরামর্শ তারা দিয়েছেন সম্ভাব্য যারা দেশ পরিচালনা করবে তাদের উদ্দেশ্যে। কিন্তু তার আগে নির্বাচনটা করবার জন্যে
একটা ভালো নির্বাচন করবার জন্য যে ধরনের চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করা দরকার এবং সেটার জন্য প্রধান দায় অবশ্যই সরকারের, কিন্তু অপরাপর রাজনৈতিক শক্তিগুলোরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে এবং নাগরিক হিসেবে আমাদেরও সকলের দায়িত্ব আছে। এবং সবচেয়ে বড় সংকট যেটা, সেটা হচ্ছে যে নিরাপত্তার সংকট এবং প্রার্থীদের নিরাপত্তা নিয়ে অনেক প্রার্থী এখন উদ্বেগ প্রকাশ করছেন। কাজে প্রার্থীরা যখন নির্বাচনে নিরাপত্তাহীনতায় ভুগবেন বা শঙ্কায় থাকবেন, তখন আসলে সেটাকে আর কোনো অবস্থাতেই একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন বলা যাবে না। কেননা প্রার্থীরা যেখানে নিরাপত্তা বোধের মধ্যে থাকেন, সেখানে ভোটারদের অবস্থা কি আরও খারাপ বা করুণ হবার কথা। আমরা আশা করব যে সরকার এই সব বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন এবং সরকারের ভাষা, কথাবার্তা সেটাও যেন একটু প্র্যাগমেটিক হয়, তারা সেটাও মাথায় রাখবেন। কারণ অনেক সময় মনে হয় যে তারাও আতঙ্ক তৈরি করবার কাজটা আসলে করছেন। মুখে যত কথাই বলুন না কেন, কোনো শক্তি নির্বাচন পেছাতে পারবে না, কিন্তু বাস্তবে তাদের কথাবার্তাও কিন্তু মানুষের মধ্যে এক ধরনের ভীতি সঞ্চার করছে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।